ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডের বেলা বেড়ে উঠল। শ্রী ঠাকুর ওখান থেকে তামাক খেয়ে মাতৃমন্দিরের পেছন দিকে বাবলাতলায় একটা বেঞ্চিতে এসে বসলেন। সঙ্গে সঙ্গে গাড়ু, গামছা, গড়গড়া, তামাক, টিকে, জলের ঘটি, পিকদানি ইত্যাদি নিয়ে আসা হলো। একটু পরেই শেষে ঠাকুর একবার কাস্তে কাস্তে গলায় সুপুরি আটকে যায়। তখনই খাবার জলের দরকার, কিন্তু দেখা গেল ঘটিতে একটুও জল নাই। তারপর জল নিয়ে আসতে কয়েক মিনিট কেটে গেল। এতে শেষে ঠাকুর খুব কষ্ট পেলেন। জল টল খেয়ে সুস্থ হয়ে পরে বললেন, কথায় বলে সাজার মা গঙ্গা পায় না, আমারও সেই অবস্থা। আমি সাজার ঠাকুর কিনা প্রত্যেকে ভাবে অপরে করবে, আর করণীয় সব ভাগ ভাগ কিনা কোনো একজনের মাথায় সবটা নেই, তাহলে এমন বিশৃঙ্খলা হয় না। আবার যে যেটুকু করে সে সেইটুকু নিষ্ঠা সহকারে করে না। তাই বলে সবাই যে একরকম সে কথা বলি না। মোট পর অনেকের মধ্যে অনেকখানি ফাঁক আছে, সে ফাঁক ভর্তি করার কেউ নেই। এর মধ্যে কেউ কেউ আছে তার করণীয় বলে যেটুকু মনে করে সেইটুকুই ভালোভাবে করে, অন্তত সেটুকুও ভালো। তবে আমার গালাগালি দিতে ইচ্ছে করে প্যারিকে। ও যদি তেমন চৌকস হতো সবাইকে ঠিক করে নিতে পারত। কালিদাসীমা, আমারই দোষ হয়েছে। জলের ঘটিতে জল আছে কি না সেটা দেখে আমার আগে জলের ঘটি ভরে রাখা উচিত ছিল। শেষে ঠাকুর, আমি শুধু আজকের এই ব্যাপার নিয়ে বলছি না, আর আমার নিজের কষ্টের জন্যও ভাবি না। তোরা যদি তৈরি না হোস তাহলে তোদের কষ্টই যে বেশি। শরৎদা প্রমুখ আছেন। কৃষি শিল্পের পুনর্জীবনের আমাদের কি করণীয় সেই সম্বন্ধে পুনরুত্থান কথা উঠল। শেষে ঠাকুর, জমি জমা সম্বন্ধে একটা জ্ঞান থাকা চাই। যেমন কোন জমিতে কোন ফসল ভালো হবে, কোন মাটিতে কি কি রাসায়নিক পদার্থ আছে এবং তা কোন ফসলের পক্ষে উপযোগী সেটা জানা দরকার। মাটি পরীক্ষা করার সহজ কতগুলি তুক জেনে রাখতে হয়। সব জায়গায় তো আর গবেষণা পাওয়া যাবে না। কোন জিনিসে কি সার দিতে হয়, কোন সময়ে কোন ফসল দিতে হয়, শস্য কোনটার পর কি পরিমাণে, শস্য কোনটার পর কোনটা বুনলে জমির উর্বর শক্তি বাড়ে, ফসলের পক্ষেও ভালো হয়, কোন সার কি পরিমাণে দিতে হয়, বীজ নির্বাচন করতে হয় কিভাবে, বীজ রাখতে হয় কিভাবে ইত্যাদি সাধারণত কতগুলি বিষয় জেনে রাখতে হয়। নিজেদের বাড়িতে হাতে কলমে কৃষি কিছু কিছু করা প্রয়োজন। আবার যেখানে যে জিনিসের চাষ হয় না সেখানে সেই জিনিস জন্মানো যায় কি না তা পরীক্ষা করে দেখতে হয়। ধরো এক সময় হয়তো এইসব জায়গায় আলু, কফি ইত্যাদি চাষ করা হতো না, কিন্তু করতে আরম্ভ করে এখন দেখা যাচ্ছে যে হওয়ায় কোনো বাধা নেই। কোনো দেশে হয়তো নারকেল, সুপারি খুব হয়, আবার বহু স্থানে হয় না। যেসব জায়গায় হয় না সেই সব জায়গায় করা যায় কিনা এবং কি প্রক্রিয়ায় কি সারে তা হতে পারে তা বের করতে হয়। এগুলি করা কঠিন কিছুই নয়। আমার মনে হয় উপযুক্ত সার ও তদ্বিরের ফলে প্রায় জমিতেই প্রায় জিনিস ফলানো যায়। অবশ্য কতগুলি জিনিস আছে যা আবহাওয়ার উপর নির্ভর করে, যেমন কমলা, আপেল, আঙ্গুর ইত্যাদি শীত প্রধান দেশে জন্মে, সেগুলি এসব আবহাওয়ায় উপজান কঠিন। তাও যে অসম্ভব তা মনে হয় না। শরৎদা, কৃষির সঙ্গে আমাদের গোপালনের উপরও তো নজর দিতে হবে। শেষে ঠাকুর, হ্যাঁ নিশ্চয়ই, গরুই তো গৃহস্থের লক্ষ্মী। গাই, গরু, ষাঁড়, বলদ সবই ভালো করে তুলতে হবে। এদের জনন, লালন পালন সবই ভালো করে করতে হবে। গো ধন একটা মস্ত ধন। গোমাতার পূজা প্রচলিত আছে আমাদের এই ভারতে। গরু কি যে সে জিনিস শুনছি, আজকাল এই যুদ্ধের বাজারে সৈন্যদের খাদ্যের জন্য বহু গরু বিক্রি হয়ে যাচ্ছে। এ বড় খারাপ কথা। আমাদের দেশের মুসলমানরা অনেকেই গরু খায়, কিন্তু রসুল গো কোরবানি বা গরুর মাংস খাওয়ার কথা অনুমোদন করেননি। জীবের রক্ত মাংস ঈশ্বরে পৌঁছায় না এবং গরুর মাংস স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এমনতর কথাই বরং রসুল বলেছেন। আপনারা যেখানে যেখানে যাবেন গৃহস্থের যাতে গরু পোষে ও ভালোভাবে গরুর আদর যত্ন করে সেদিকে লক্ষ্য রাখবেন। হয়তো মানুষের বাড়ির গোয়ালে ঢুকে বসলেন, গোয়ালের শ্রী দেখে বোঝা যায় সে বাড়িতে গরুর যত্ন কেমন। যদি কোথাও বেতাল দেখেন তখনই ডেকে ধরিয়ে দেবেন,
গরুর গোবর যেমন ভালো সার, গোয়াল ঝাড় দেওয়া মাটিও শুনেছি তেমনি ভালো সার। গোবর থেকে সার তৈরি আবার কায়দা আছে। কৃষি করতে গেলে দেখা যায় জীবজন্তুর গুমূত, হাড় গোড়, পচা পাতা, হাবিজাবি সবই কাজে লেগে যায়। শরৎদা, বিলেতি নাঙল সম্বন্ধে আপনার কী মত? সেজ ঠাকুর, আমি তো ঠিক জানি না, তবে আমাদের জমির পক্ষে কোনটা উপযোগী দেখতে হয় শুনেছি। কোনো কোনো জায়গায় ট্রাক্টর দিয়ে চাষ করতে যে ফল খারাপ হয়েছে, আবার বহু জায়গায় জলের অসুবিধা আছে। বৃষ্টির উপর তো হাত নেই, তাই যেখানে যেখানে সুবিধা আছে সেখানে খাল পুকুর ইত্যাদি কাটতে হবে। এক গ্রামে গেলেন, সেখানে গ্রামের লোকের মধ্যে হুঁচুক তুলে তাদের দিয়ে এটা করিয়ে নিতে পারেন। এত লোক বসে থাকে, একযোগে করলে কদিন লাগে? বরং ছেলে বুড়ো সকলেই মিলে এইসব কাম করলে একটা উৎসবের মতো লেগে যায়। শরৎদা, আমাদের তো কোথাও গিয়ে খুব বেশি দিন থাকা সম্ভব হয় না। সিসি ঠাকুর, আপনি তো একলা না, আপনি না থাকতে পারেন, আরও 5 জন তো আছে। এইভাবে মাথা খাটিয়ে যদি করিয়ে নেন, দেখবেন সৎসঙ্গ সৎসঙ্গ রব পড়ে যাবে। আর আমার একটা শখ আছে, যে মানুষ গরু, কুকুর, গাছপালা, ফল ফুল ইত্যাদি সব রাজ্যেই অনুলোম ক্রমিক মিশ্রণ করে দেখি তার ফল কি হয়। এদিক দিয়ে অনেক কিছু সম্ভাবনা আছে। শরৎদা, শিল্পের ব্যাপারে আমাদের কি করতে হবে? শেষে ঠাকুর, আমার মনে হয় বর্তমান অবস্থায় কৃষিভিত্তিক শিল্পের দিকে আমাদের নজর দেওয়া ভালো। যেমন ধরেন, এক জায়গায় চীনাবাদাম হয়, চীনাবাদাম থেকে তেল করলেন। এক জায়গায় নানা রকম ফল হয়, ফল থেকে জ্যাম জেলি তৈরি করলেন। এক জায়গায় দুধ খুব পাওয়া যায় এবং তা আবার খুব সস্তা, সেখানে হয়তো গোড়া দুধ তৈরি করলেন। গুড় থেকে চিনি করলেন, মিছরি করলেন, পান প্রধান উপাদান করে এইসান এক চিজ বের করলেন যে বিদেশে পর্যন্ত তা চালান হতে লাগলো। প্রধানত লক্ষ্য রাখা লাগে দৈনন্দিন ব্যবহার লাগে কোন সব জিনিস, আর সেগুলি তৈরির দিকে নজর দিতে হয়। আপনারা বিভিন্ন জায়গায় যান, লোকেদের পরস্পরের মধ্যে আপনারা যোগাযোগ করিয়ে দিতে পারেন। এতে বাজারেও এর বিস্তারের ব্যাপারে আপনারা সাহায্য করতে পারেন। তবে আপনারা ঋত্বিক, আপনাদের এমনতরভাবে এর ভিতরে ঢোকা ভালো না যাতে আপনাদের দ্বন্দ্ববৃত্তি ও কথার খেলাপ হতে পারে। ব্যবসা বাণিজ্য যারা চালাবে তারা নিজেদের দায়িত্বে চালাবে, সেই ব্যাপারে আপনাদের কোনো ঝুঁকি থাকবে না। প্রফুল্ল, কৃষিজাত দ্রব্যকে শিল্প সামগ্রীতে পরিণত করতে গেলে তো যন্ত্রপাতির দরকার। শেষে ঠাকুর, সেগুলি তোমাদের মাথা খাটিয়ে বের করতে হবে। এখানে কারখানা করার পেছনে আমার অনেক পরিকল্পনা ছিল, উপযুক্ত লোকও পেলাম না, তাই যা করতে চাইলাম তাও হলো না। তোমরা বাইরের ঘোরাফেরা করার সময় লক্ষ্য যদি রাখো, প্রত্যেকটার বিভাগের জন্য যদি একনিষ্ঠ ও দক্ষ লোক জোগাড় করো, এখনই অনেক কিছু করা যায়। শেষে ঠাকুর দুপুরে খাওয়া দাওয়ার পর মাতৃমন্দিরের ভিতরে বিশ্রাম নেবার উপক্রম করছেন। মায়েদের মধ্যে অনেকেই উপস্থিত আছেন। ঘুম আসবার আগে পর্যন্ত তাদের সঙ্গে নানা বিষয়ে আলাপ করছেন। কোনো একজন প্রসঙ্গে কুমারখালীর মা বললেন, আপনি যেমন বলেছেন, বাপের বাড়ি হামেহাল থাকলে নারী পয়মাল। মহাভারতেও তেমনি আছে, বিবাহিত মেয়েদের বেশি দিন বাপের বাড়ি থাকা ঠিক নয়। শেষে ঠাকুর, আছে নাকি? কুমারখালী মা, হ্যাঁ। শেষে ঠাকুর, অনিবার্য কারণে যদি থাকতে হয় সে আলাদা কথা, কিন্তু তা না হলে বিবাহিত মেয়েদের বেশি দিন বাপের বাড়ি না থাকাই ভালো। শ্বশুর বাড়িটা হলো শাসনের জায়গা, আত্মনিয়ন্ত্রণের জায়গা। ওই শাসন থেকে আলগা থাকা ভালো না। তাছাড়া মেয়েদের একটা মস্ত কাজ হলো স্বামী সংসারে সকলকে সন্তুষ্ট করে চলা। খুব মনোযোগ সহকারে নিয়মিতভাবে এই কাজগুলি না করলে অভ্যাস নষ্ট হয়, সাধনা ব্যাঘাত হয়, অনুসন্ধিৎসা ও পরিচয় ঢিলে হয়ে পড়ে। সংসারে প্রত্যেকের রকম সকম চাহিদা ও পছন্দ ও ব্যক্তিত্বের সঙ্গে যদি নিবিড় পরিচয় না থাকে, তাহলে কিন্তু সেবা দিয়ে মন জয় করা যায় না। তাই দীর্ঘকাল অনুপস্থিতি থাকা ভালো না। এরপর শেষে ঠাকুর বললেন, কুমারখালীর মা যেমন করে রামায়ণ, মহাভারত, ভগবত ইত্যাদি পড়ে, তোরাও যদি তেমনি পড়িস, আলাপ আলোচনা ও চর্চা করিস, তাতে একটা কাজের কাজ হয়। তোদের দেখা দেখি ছেলে মেয়েরাও শেখে। এরপর শেষে ঠাকুর এক এক করে অনেকের কাছে জিজ্ঞাসা করলেন, কার কার বাড়িতে রামায়ণ, মহাভারত ইত্যাদি আছে, কার বাড়িতে নেই। পরে বললেন, এসব বই প্রত্যেকেরই ঘরে রাখা দরকার। সংসার খরচ থেকে বাঁচিয়ে মাঝে মাঝে তোরা কিছু ভালো ভালো বই কিনতে পারিস। নিজেরাও যদি পড়াশোনা করিস, ছেলেপুলেদের আর মারধর করতে পড়াতে হয় না।
আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।